নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একবার হাজির হয়েছি গল্পতরণী নিয়ে। আজ আপনাদেরকে নিয়ে যাব এক রহস্যের সন্ধানে, গুপ্তধনের রহস্য, আর যেটা শুনে আপনাদের মন হয়ে উঠতে চাইবে দুঁদে গোয়েন্দা হতে। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফিরি। আজকের গল্প কান্না ভেজা ডাক বাংলোর রাত। গল্পকার শান্তনু দাস, উপস্থাপনায় গল্পতরণী। জানালা দিয়ে ফুরফুরে বাতাস ঘামে ভেজা শরীরটাকে বেশ শীতল করে দিচ্ছিল। বাইরে নিশীথের কাজল কালো জবনিকা আর তারারা আকাশের চকমকে সামিয়ানা খাটিয়ে রাত্রির আসর বসিয়েছে। খানাখন্দ ভরা রাস্তা দিয়ে আমাদের টাটা সুমোটা বিকট হর্ন দিতে দিতে সেই আসরের তাল ভঙ্গ করে এগিয়ে চলেছে। দুপাশে দীর্ঘায়িত বৃক্ষরাশি আর মাঝখানে সরু পিচ রাস্তা দিয়ে চলেছি আমরা। ইন্দ্রদা, আমার তো বেশ ভয় ভয় লাগছে। মাধ্যমিক পাশ করে গেছিস সৌম্য, এখনো তোর ভয় ভাবটা কাটলো না? চোর ডাকাত ছাড়া এই জঙ্গলের রাস্তায় কেউ অ্যাটাক করবে বলে তোর কি মনে হয়? এই প্রসঙ্গে বলে রাখি, আমরা মানে আমি আর ইন্দ্রজিৎ সান্যাল একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করে শ্যামবাজার ফিরছি। এখনও আমরা কলকাতা ছেড়ে অনেকটা দূরে একটা জঙ্গলের পথে। এমন সময় আমাদের গাড়িটা হঠাৎ জোরে ব্রেক কষে থেমে গেল, আর পাশের লাল মাটির ধুলো হেডলাইটের আলোয় পাক খেতে খেতে শূন্যে মিলিয়ে গেল। আমি জিজ্ঞাসা করে উঠলাম, কি হলো ইন্দ্রদা? সেটাই তো, দাঁড়া নেমে দেখি। ইন্দ্রদা গাড়ি থেকে নেমে পড়ল। আমি বসে রইলাম। জানালা দিয়ে মৃত্যু বিভীষিকাময় হিংস্র অরণ্য ভাঙা ভাঙা জ্যোৎস্নায় দাঁত বের করে হাসছে। চারিদিক প্রেতপুরীর মতো নিস্তব্ধ শীতল। ইন্দ্রদার পদচালনায় মাটিতে বিছানো পত্রের মর্মর ধ্বনি কান্নার মতো শোনাচ্ছে। বাইরে ইন্দ্রদার গলা শোনা গেল, গাড়ির টায়ার গেছে, হোপলেস। আমি দরজা খুলে টর্চটা নিয়ে বাইরে এলাম। চকিতের জন্য অদূরে একটা ময়ূর ডেকে উঠল। এখন তাহলে কি হবে ইন্দ্রদা? আপাতত রাতটা জঙ্গলেই কাটাতে হবে বলে মনে হয়, কারণ কাছাকাছি কোনো দোকানও তো নেই। কিন্তু স্ট্রেঞ্জ, চাকাটা ব্রাস্ট হলো কি করে? টর্চটা দে তো সৌম্য। ইন্দ্রদা টর্চ নিয়ে হাঁটতে লাগলো। রোমাঞ্চিত স্তব্ধ প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলাম আমি। কানের কাছে কিছু বুনো মৌমাছির গুনগুনানি আর নাকে কিছু একটা ফুলের গন্ধ পাচ্ছিলাম। হয়তো ওই সাদা ফুলটা, যেটা অন্ধকারের বুক চিরে অদূরে ফুটে রয়েছে। খুব দূরে হালকা আলো টিমটিম করছে, বোধহয় জঙ্গল থেকে দূরে কোনো গ্রাম রয়েছে। কিছু দূরেই আধভালি চাঁদের আলোয় চকচক করছে একটা ডাক বাংলো। কিন্তু ওটা কি? তমসাবৃত বনানীর ফাঁকে উঁকি মারছে দুটো নীলাভ চোখ। ক্রমশ আবছা থেকে স্পষ্ট হয়ে আসছে, তার মানে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি সচেতন হয়ে অনেকটা পিছনে চলে এসেছি। সারা শরীরে তখন আমার আগুনের হলকা বইছে। হঠাৎ একটা শীতল হাত আমার কাঁধে। পিছন ফিরে দেখি ইন্দ্রদা। ওই ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আমরা ধীরে ধীরে একটি শাল গাছের আড়ালে আত্মগোপন করলাম। দেখলাম একটা কালো রোমশ ভল্লুক এগিয়ে আসছে। চোখ দুটোতে তার নীলচে ঝিলিক। আমাদের টাটা সুমোর কাছে এসে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর পিছন দিক দিয়ে হঠাৎ কেমন অদৃশ্য হয়ে গেল। ক্ষণিকের জন্য খেই হারিয়ে ফেলেছিলাম আমি। অবশ্য ভালুকে আমার খুব একটা ভয় নেই, তার প্রমাণ সেবারে আমরা মামা ভাগ্নে পাহাড়ে দিয়েছি।
ইন্দ্রদার ভালুকের পোশাক পরে অভিনয়টা সেদিন পাহাড়ের পুরো ডাকাত দলটাকে বোকা বানিয়ে ছেড়েছিল। কিন্তু আজ কেন জানি না এই ছায়াময় ভুতুড়ে পরিবেশে এই অদ্ভুত প্রাণীটিকে দূর থেকে দেখে বেশ ভয়ই পেয়ে গেলাম। ইন্দ্রদা অদ্ভুত ওয়েস্টার্ন স্টাইলে হাওয়া বাঁচিয়ে গোলফ্লেকটা ধরিয়ে ফেলে সন্তর্পণে আমাকে নিয়ে গাড়ির কাছে এলো। হঠাৎ গাছের ডালে বসে থাকা পাখিটা কেন জানি না ভয় পেয়ে নাগরদোলার মতো ঘুরতে ঘুরতে চিরসঙ্গী আকাশের বুকে মিলিয়ে গেল। হেডলাইটের চকচকে ধারালো ফলা যেখানে মাটির বুকে চুম্বন করেছে, সেখানে চকিতে চোখটা সরে গেল আমার। একটা মানুষের রক্তমাখা কাটা হাত তীব্র যন্ত্রণায় তখনও অঙ্গুলিগুলি বাঁকানো। হঠাৎ আমার পায়ে লোমের মতো কিছু একটা ঠেকল। ইন্দ্রদা, এই দেখো কালো লোম। তার মানে বিদ্যুতের মতো ইন্দ্রদা আমার হাত থেকে টর্চটা নিয়ে সামনে ছুটে গেল। তার পেছনে পেছনে আমিও। অনেকটা দূরে চলে এসেও কারোর কোনো সন্ধান মিলল না। তাই আমরা যথাস্থানে ফিরে এলাম। কিন্তু এ কি, সেই কাটা হাতটা কোথায় কোথায় গেল? আমরা দুজনে চারিদিক ভালো করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। দিনটা ভালো যাচ্ছে না রে সমু, ইন্দ্রদা বলল। এখানে থাকাটা নিরাপদ নয়। চল ওই ডাক বাংলোটায় গিয়ে উঠি, ওখানে কেউ নিশ্চয়ই সাহায্য করবে। হাতে আজ রিভলভারটাও নেই। কিন্তু ইন্দ্রদা, এ যে ভুতুড়ে কাণ্ড, কাটা হাতটা এলোই বা কী করে, আর অদৃশ্যই বা করল কে? তার মানে নিশ্চয়ই কোনো খুন। যাই হোক, হাঁটতে হাঁটতে প্রায় ডাক বাংলোটার কাছে এসে পড়লাম। মাঝারি প্যাটার্নের তৈরি বাড়িটা, একটা মেন গেটও রয়েছে, অবশ্য সেটা খোলা। আমরা ভেতরে ঢুকে এলাম। বাড়িটা থেকে তীব্র টিউব লাইটের আলো ঠিকরে আসছিল। চন্দ্রালোকিত আবছা আলোতেই বুঝতে পারছিলাম বাংলোটা বেশ পুরনো। কেউ আছেন? কেউ আছেন কি? ইজ দেয়ার এনিবডি? ইন্দ্রদা ঢোকার দরজায় ঠক ঠক করতে লাগলো। হঠাৎ একটা জোরালো বাতাসে দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। তারপর সামনেই পড়ে রয়েছে একটা মানুষের দেহ। তবে যে ওটা মৃতদেহ নয় তা কিছুক্ষণ পরেই বুঝলাম। মেঝেতে পড়ে থাকা লোকটা বলে উঠল, কাকে চান আপনারা? এই মাঝরাতে চোখের ঘুম কেড়ে নিলেন। তখনই ইন্দ্রদা প্রবলেমটা বুঝিয়ে তাকে বললেন। আশ্চর্য, লোকটা এতটুকু আপত্তি করল না। হঠাৎ লোডশেডিং। গোটা বাংলোটাতে তখন নিশ্ছিদ্র অন্ধকার। অপরিচিত সেই লোকটি বলে উঠল, আমি এ বাড়ির চাকর রামনাথ, আসুন আমার সঙ্গে। লোকটার গলাটা অদ্ভুত কেমন একটা। অন্ধকারে শরীরের বর্ণনা দেওয়া যায় না। কি এক অশনি সংকেত মনটাকে বারবার তরঙ্গায়িত করে তুলছিল। আমরা তখন রামনাথের পেছন পেছন চললাম। কালিমাময় এই অরণ্য বক্ষে দেশলাই খোলের মতো ডাক বাংলোটায় কি আর কেউ থাকে না? এই প্রশ্নটাই বারবার মনটায় কাটাকুটি করছিল। আচ্ছা রামনাথ, এ বাড়িতে আর কে থাকে? এটা ইন্দ্রদা জিজ্ঞাসা করেছিল। থাকে বাবু, সবাই থাকে, আমিও থাকি, তারাও থাকে, কিন্তু ওরা সব অন্ধকারে ঘুমিয়ে থাকে। মানে? আমরা তখনও অতল অন্ধকারে রামনাথকে অনুসরণ করছি। আমার টর্চের ব্যাটারিটা শেষ, তাই সেটা জ্বালানোর চেষ্টাও বৃথা। আপনারা এই ঘরে থাকুন, আমি এক্ষুনি আসছি। এই বলে রামনাথ আবার আঁধারে ডুবে গেল। আর আমাদের ঘরের দরজাটা কে যেন ঝাপটা দিয়ে বন্ধ করে দিল। জানালা দিয়ে আসা চাঁদের আলো চকচক করছে। আবছা রহস্যময় আলোয় দেখা যায় ঘরে একটা খাট রয়েছে, চেয়ার, টেবিল, আর মাথার উপর খারাপ হয়ে যাওয়া একটা দেওয়াল ঘড়ি। কোথাও কোনো আলো বা শব্দ নেই। ইন্দ্রদা, আমার কিন্তু ভালো লাগছে না।
আরে ভালো কি আমারও লাগছে রে সমু। এই গাড়ির চাকা ব্রাস্ট হওয়া, কাটা হাত অদৃশ্য হওয়া, ডাক বাংলোর জনহীন স্তব্ধতা, সবই কি কোনো রক্তচক্ষুর চাল? বিছানার উপর জমা 1 ইঞ্চি পুরো ধুলো কোনো এক অদৃশ্য হাত আলতোভাবে পরিষ্কার করে দিয়েছে। তবে কি কেউ আগে থেকেই আমাদের আগমনের খবর জানতো? আমি আর ইন্দ্রদা এইসব নানা চিন্তা করতে করতে তক্তপোষের উপর গা এলিয়ে দিলাম। বাইরে চাঁদটা তখন মেঘের পকেটে ঢুকে বেরাবার জন্য ছটপট করছে। দুজনের চোখেই সজাগ দৃষ্টি। তবু মনে হচ্ছে যেন গোটা বাড়িটা এক অশুভ শক্তির মুঠোর মধ্যে চলে যাচ্ছে। মাকড়সার জালে ভর্তি জানলা দিয়ে দেখলাম বাইরে একটা রাত জাগা পাখি সভয়ে ডানা ঝাপটে উড়ে গেল। ভয় তখন ক্রমশ ভয়ঙ্করের দিকে। ইন্দ্রদা পুরোপুরি সাইলেন্ট, নিঃশব্দে একটার পর একটা নিঃশ্বাস নিচ্ছি, মাঝে মাঝে থেমে যাচ্ছে। ঘরের ঘুলঘুলির দিকে চোখ যেতেই আঁতকে উঠলাম। দুটো ক্ষুদ্র সাদাটে গোলাপি চোখ। পরে বুঝলাম ওটা একটা নচ্ছার বাদুড়। আমাদের দরজাটা এবার ক্যাঁচ করে খুলে গেল, আর তখনই একটা মিষ্টি মধুর সুগন্ধের সঙ্গে এক নারীর চাপা অট্টহাস্যি কানে এলো। আমি আর ইন্দ্রদা দড়াম করে উঠে পড়লাম। কে 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 ওখানে? হু ইজ দেয়ার? বাবু, আমি রামনাথ, মোমবাতি দিতে এসেছি। মোমবাতিটা রেখে চলে যেতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল। আবার সেই অট্টহাসি। কেউ কিছু একটা বলছে, খুব টেনে টেনে সুর করে করে। হ্যাঁ, স্পষ্টতই একটা নারী কণ্ঠ, একটা আবছা ছড়া। নারী কণ্ঠে বলে উঠছে, না পাও খুঁজে 13 যদি, 7 সাগর আর 12 নদী, পার হয়েই নামো। নীল কমলের নীল কাঁটা আর লাল কমলের লাল কাঁটা নিয়ে এসে থামো। ক্রমশ আওয়াজটা স্পষ্ট হতে থাকে। একটা তীব্র উগ্র সেন্টের গন্ধ। ইন্দ্রদা কিছু একটা বলছিল মনে হলো, কিন্তু ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। তখন বারবার মনে হচ্ছিল ইন্দ্রদা ডাকছে, কিন্তু তীব্র এক অবসন্নতায় তখন আর চোখ খুলতে পারছিলাম না। যদিও চোখ খুলতে হলো সেই ইন্দ্রদার ডাকে। কিন্তু আমরা কোথায়? আমরা তো টাটা সুমোর মধ্যে বসে আছি। চারিদিকে ফুটন্ত সকালের নীলচে আতরের সুগন্ধ। রাস্তার দুপাশে পড়ে থাকা বালিগুলি চিকচিক করছে। অনেক দূরে সবুজ ধান ক্ষেতের উপর স্বপ্নীল ধোঁয়াশা, আর দেখা যায় অস্পষ্ট কৃষাণ কৃষাণী। আর ডান দিকে কাল রাতের সেই ভয়ানক ডাক বাংলোটা। আচ্ছা, আমরা এখানে কি করে এলাম ইন্দ্রদা? সেটা তো আমার মাথাতেও আসছে না রে সমু। কাল রাতে হঠাৎ গভীর ঘুমে আচ্ছাদিত হয়ে যাওয়ার পর চোখ খুলতেই দেখি গাড়ির ভেতর বসে আছি, আর পাশে তুইও। রাক্ষসে সেই ডাক বাংলোটা আর এখন ভয়ঙ্কর দেখাচ্ছে না। সব থেকে আশ্চর্য হই তখন, যখন গাড়ি থেকে নেমে দেখি আমাদের গাড়ির চাকার কিছুই হয়নি। তবে যাই বলো ইন্দ্রদা, সামথিং মিস্টেরিয়াস ইন দ্যাট রুম। না রে সমু, সামথিং ইন্টারেস্টিং। খুব খিদে পেয়েছে। কাল রাত থেকে কিছু পেটে পড়েনি। চল বাড়ি ফেরা যাক। বিকেলের দিকে কালকের ঘটনাটা প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু 7:10 ইন্দ্রদার মোবাইলে একটা ফোন আসতেই কালকের ঘটনাগুলোর পুনরায় ঝিলিক দিয়ে উঠল। গড়িয়ার মার্ডার কেসের ইজি সলভের পর প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল যে ডাক বাংলো রাতের ঘটনাটা নিয়ে মাথা ঘামাচ্ছিল, তার এক চমৎকার সুযোগ হাতে এসে গেল। তাতে অবশ্য একটা বিপদ বাড়ল, কারণ ওই ইন্দ্রদার গার্লফ্রেন্ড ঝিলিকদির সাথে দেখা করাটা মাটি হয়ে গেল।
একবার তো ঝিলিকের জন্মদিনে যখন সবাই কেক কাটছে, ইন্দ্রদা তখন সাউথ সিটি মলে সুইসাইড কেসের তদন্ত নিয়ে ব্যস্ত। এতে অবশ্য ইন্দ্রদা কিছু মনে করে না। ওর কাছে এসব মান অভিমানের পালার থেকে অ্যাডভেঞ্চারটা অনেক বড়। আর আমি ছোট বলে এসবে মাথাও ঘামাই না। যাই হোক, মোবাইলে ইন্দ্রদার কথা আর বাতাসে গোল ফ্লেকের ধোঁয়া আমি শুধু বসে বসে দেখছিলাম। হ্যালো, স্পিকিং। ওহ, আপনি? আচ্ছা, বলুন বলুন, কোনো দরকার? কি কেস বলুন তো? ও, ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো কোনো ক্লু মেলেছে কি? কোনো ক্ষতচিহ্ন? সবাইকে ওই বাড়িতে ঢুকেছিল কেউ? স্ট্রেঞ্জ। ঠিক আছে, কেসটা না হয় হোল্ড করলাম, কিন্তু কোনো... ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। ফোনটা রাখার পর ইন্দ্রদা সিগারেটটা অ্যাস্ট্রেতে না ফেলে জানালা দিয়ে টোকা মেরে ফেলে দিয়ে বলতে লাগলো, থানা থেকে হেড অফিসারের ফোন ছিল কাল রাতের ওই হন্টিং হোম। আসলে তার রহস্য জানতে হবে। স্থানীয় বাসিন্দাদের মতে ওটা একটা ভুতুড়ে বাংলো। ওখানে প্রবেশ করা তো দূরে থাক, ওই জঙ্গলের রাস্তাতেও কেউ কোনোদিন পা মারায়নি। অথচ দিনের বেলায় ওখানে সব কিছু নর্মাল, আর রাত পোহালেই শোনা যায় কান্না, অট্টহাসি, ভুতুড়ে সমস্ত ডাক। কখনো নাকি আবার জ্বলে ওঠে আগুনও। আর অধিক কৌতূহলবশত যারা ওই বাংলোয় রাতে ঢুকেছে বা দিনে কিছু খোঁজার চেষ্টা করেছে, তারা প্রত্যেকে দেখতে পেয়েছে একটা রোমশ হাত আর একটা বীভৎস মুখ। সেই মুহূর্তে কেউ কেউ হার্ট ফেল করেছে, আর যাদের সেই সময় কিছু হয়নি তারা 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকে নিজেদের বাড়িতে অস্বাভাবিকভাবে মারা গেছে। তাদের গায়ে না ছিল কোনো ক্ষতচিহ্ন, না ছিল আশেপাশে কোনো ক্লু। শ্বাস রোধেও মৃত্যু নয়, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে বিষ প্রয়োগে মৃত হয়েছে। তীব্র বিষাক্ত হাইড্রোসায়ানিক অ্যাসিডের নমুনা সবার জিভে পাওয়া গেছে, কিন্তু ডাইং সিচুয়েশন দেখলে তা কখনো মনে হয় না। দেয়ার ওয়াজ নো প্রুফ, নট এ সিঙ্গেল ক্লু। তুমি কি তাহলে ওখানে যাবে? অফকোর্স সৌম্য, এটা তো বেশ একটা স্যাটিসফাইড কেস হবে বলে মনে হয়। কাল সকাল সকাল রেডি হয়ে নেবে কিন্তু। আমি? হ্যাঁ তুই। তোর ভূতের ভয়টা এবার কাটানো দরকার। তোর এইচএসের ক্লাস শুরু হতে এখনও অনেক বাকি। ওখানেই আমরা থাকবো ঠিক করেছি। থানার বড়বাবু ওনার সহকর্মী সায়ন রায়কে ট্রান্সফার করে ওখানকার থানায় রিপ্লেস করে দিয়েছে। আমাদের থাকার ব্যবস্থা ওই সায়ন রায়ই করে দেবেন। ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে। হ্যাঁ, যদিও মুখোমুখি আলাপ হয়নি, তবে শুনেছি উনি বেশ ভদ্র ইন্সপেক্টর। একটু ভোরে উঠতে হবে, তাই 10টা 10-এ শুয়ে পড়লাম। চন্দ্র পূজার আরতিতে আকাশের কালো মেঘগুলো ধুনোর মতো ভেসে যাচ্ছিল। মাঝখানে একটা প্রকাণ্ড মেঘ নিমেষের মধ্যে চারিদিকটা ঢেকে ফেলল। ডাক বাংলোটার আলোগুলো তখন জ্বলছে নিভছে। অতল রহস্যময় বাংলোটার সব আলোগুলো হঠাৎ নিভে গেল, আর একটা তীব্র বাঁচার আর্তনাদ সেই অন্ধ গুহার মধ্য থেকে কেঁপে কেঁপে প্রতিধ্বনিত হতে থাকল। আবছা অন্ধকারে জল জল করে উঠল দুটো নিষ্ঠুর চোখ, বীভৎস একটা মুখ। চকিতে অন্ধকার মিলিয়ে গেল। বাইরে তখন মুষলধারে ঝরঝর করে জল পড়ছে এক টানা। হ্যাঁ, ঠিকই শুনেছি, ঝরঝর করে জল পড়ছে। ইন্দ্রদার কোনো কমন সেন্স নেই। অগত্যা আমাকেই বিছানা থেকে উঠে ট্যাপ কলটা বন্ধ করে দিতে হলো। ঘড়িতে ভোর 4:30। ইন্দ্রদা তখন বাথরুমে। কাল রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে। তাই তো ভোরের আকাশটা আজ এত মোহময়। এক
পাশে পড়েছে লাল হলদে তাঁতের শাড়ি, আর অন্যদিকে একটা কালো মেঘ সর্বাঙ্গে কালি মেঘে ভয় দেখাচ্ছে। আরে এই সৌম, জানালার ধারে দাঁড়িয়ে তো কবি হয়ে যাবি দেখছি। তাই হোক, তবে তাই হোক, তোমার চিন্তাধারার জয় হোক। তবে শপথ করিতেছি ইন্দ্রকুমার, তদন্তে তব করিব না ব্যাঘাত। তবে বিলম্ব কেন বৎস বস্ত্র পরিধানে, চলো মোরা বেরিয়ে পড়ি রহস্য সন্ধানে। আমরা দুজনেই হেসে উঠলাম। জায়গাটার নাম সন্ধিগড়। পৌঁছালাম ঠিক 9:05। আমরা অবশ্য প্রথমে থানায় এলাম। ইন্সপেক্টর সায়ন রায়কে আগে যেমন ভেবেছিলাম ঠিক তার উল্টো মানুষ। আলাপ পরিচয় করার পর নিজে জিপে করে আমাদের একতলা ভাড়া বাড়িতে পৌঁছে দিল। ভদ্রলোকের চেহারাটি নাদুস নদুস হলেও চোখ দুটি কিন্তু বেশ ক্ষিপ্র। যে কোনো অপরাধী তাকালেই ভয় খেয়ে যাবে। গোটা মুখে কাঁচা পাকা দাড়ি। যাই হোক, আমাদের পৌঁছে দিয়ে উনি চলে গেলেন। আবার বিকালে একবার বাংলোটার কাছে যাবেন এটাও বললেন। যে বাড়িতে আমরা উঠলাম সেটা অনেকটা ফ্ল্যাট স্টাইলের। পশ্চিমের জানালা দিয়ে চলে গেছে মেঠো পথ। পূবের জানালায় কয়েক কিমি দূরে সেই ভয়ঙ্কর জঙ্গলটা চোখে পড়ে। দু একটা পাকা বাড়ি দেখা যায়। গ্রামের দরিদ্র খড়ের চালগুলোর উপর অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে। রুমের ভেতরটা সাজানো গোছানো। খাটের পাশে আমি আমার গল্পের বইগুলো রেখে দিলাম। এক কোণে একটা ফাঁকা আলনা, পাশে টেবিল চেয়ার। টেবিল ল্যাম্পটা তখনও জ্বলছে। ঘরের ভেতরে দেওয়ালগুলো মনে হয় নতুন চুনকাম করা হয়েছে। হঠাৎ চমকে দিয়ে কোনো রকম আওয়াজ না করে গুটি গুটি পায়ে আমাদের ঘরে একজন প্রবেশ করল। স্যার, আসতে পারি? মানে আমি মানে বাড়িওয়ালা, মানে যাকে বলে হাউস। আরে আসুন আসুন। ইন্দ্রদা চেয়ার ছেড়ে উঠে পড়েছে। পাশের একটি চেয়ারে উপবেশন করে উনি বলে উঠলেন, আমি মানে আমার নাম শ্রী ভজহরি চাটুর্যে। আপনাদের থাকা খাওয়ার অ্যারেঞ্জ ইন্সপেক্টর রায় আমাকে করতে বলেছেন। মানে হ্যাঁ, আপনার যা ইচ্ছে তাই করবেন। উই হ্যাভ নো প্রবলেম, এতে ব্যস্ত হওয়ার কিছু নেই। হ্যাঁ, তাহলে আজকের দিনের ফুডে কি করব? ভালো ফিশের ঝোল, বেগুন ফ্রাই। ব্যাস ওতেই হবে। আচ্ছা, এ বাড়িতে আর কেউ থাকে না? নো স্যার, আমি অ্যালোন থাকি। তাছাড়া ভিলেজের ঘর কে ভাড়া নেবে বলুন তো? মানে হলো, হ্যাঁ বুঝতে পারছি। আপনাদের মানে কোনো প্রবলেম হলেই আমাকে টেল, আমি পাশের ঘরে লাইভ। ঠিক আছে। উনি চলে যাওয়ার পর মনে মনে খুব হাসলাম। কি মজার লোক রে বাবা, ঠিক আমাদের স্কুলের চন্দন স্যারের মতো। খাওয়া দাওয়াটা যা ভেবেছিলাম তার থেকেও কিন্তু বেশ রাজকীয় হলো। কলকাতায় এরকম টাটকা মাছ খুবই কম খেয়েছি। বিকেল পেরিয়ে সন্ধে হলো। একটা কোকিল একই তালে ডেকে চলেছে। আকাশটা আজ অসম্ভব রকমের কমলা। দূরের মন্দিরে কোথাও সন্ধ্যারতি চলছে। 7টা বেজে গেল। সায়ন রায় তো বিকেলে আসার কথা, এখনও পাত্তা নেই। আমি শার্লক হোমস নিয়ে নাড়াচাড়া করছিলাম। ইন্দ্রদা খাটে শুয়েছিল। বাইরেটা প্রায় অন্ধকার। আমার সামনের দরজা দিয়ে পুকুরের জলে চাঁদটা হেলছে দুলছে। সেই দুপুরের পর ভজহরিবাবুর সাথে আর দেখা হয়নি। ইন্দ্রদাকে দেখলাম বিছানায় শুয়ে চোখ বুজে থাকলেও ঘুমোয়নি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। বইয়ের পাতা থেকে যেই আমার চোখটা সামনের দরজার দিকে গেছে, দেখি একটা কালো রোমশ হাত দরজার পাল্লায়। শুধু হাতটাই দৃশ্যমান, তার মানে কেউ ওখানে আছে। এটা বুঝে ছুটে যাবার আগেই কালো হাতটা সরে গেল।
বাইরে অন্ধকারের মধ্যে একটা গুলির শব্দ। ইন্দ্রদাও এক ঝাঁপে বিছানা থেকে নেমেই আবার পেছন পেছন ছুটতে লাগলো। দুজনেই বাইরে এলাম। এসে দেখি ইন্সপেক্টর রায় রিভলভার নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কাউকে দেখতে পেলেন? উনি বলে চললেন, একটা বীভৎস মুখ আর কালো রোমশ হাত। অফকোর্স কেউ সেজে এসেছিল। আমি আপনাদের ঘরেই আসছিলাম। মেন গেট খুলে আসতেই দেখি আপনাদের ঘরে আলো জ্বলছে আর দরজার কাছে একটা বীভৎস ছায়ামূর্তি। আমি প্রথমটা হকচকিয়ে গেলাম। গুলি চালাতেও পারছি না, আর কে কে বলে চিৎকার করতেও পারছি না। শেষ পর্যন্ত গতিক ভালো না বুঝে গুলি চালালাম, কিন্তু এত তাড়াতাড়ি সে অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। হঠাৎ তখন ভজহরিবাবু ছুটতে ছুটতে এলেন। কি হলো, এই গুলির সাউন্ড কেন? আমি তখন ব্যাপারটা ওনাকে আলাদা করে বোঝালাম। ইন্দ্রদা এবার মুখ খুলল। আচ্ছা, আপনি তো মেন গেট খুলে আসছিলেন, তাহলে যেই আসুক না কেন মেন গেট দিয়ে যেতে পারবে না। অবশ্য পুকুরের ধারে বেড়া দেওয়া রাস্তাটা রয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি কাঁটা তারের বেড়া পেরিয়ে, আচ্ছা একবার চলুন তো ওদিকটা দেখে আসি। আমরা সবাই পুকুরের ধারে এলাম। শুকনো মাটি, বৃষ্টি নেই, তাই পায়ের ছাপ খোঁজা বৃথা। তবু ইন্দ্রদা চারপাশ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে। একটা ছেঁড়া চটি, আর কিন্তু কিছু পাওয়া গেল না। ওটা অবশ্য ভজহরিবাবুর কয়েকদিন আগেই ফেলে দেওয়া পুরনো চটি। আমি, ইন্দ্রদা আর ইন্সপেক্টর সায়ন রায় সবার পেছনে, ভজহরিবাবু শেষ পর্যন্ত একে একে করে ঘরে এলাম। ওনার মুখে আশঙ্কাটা তখনও কাটেনি। ইন্সপেক্টর রায় সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন। ভজহরির বাবুর মুখ দেখে মনে হলো হ্যান্ডশেক করার সময় আঙুলে বেশ লেগেছে। আমরা তিনজন খাটে আর ইন্দ্রদা চেয়ারে বসল। ইন্দ্রদাকে দেখছি একটু অন্যমনস্ক হয়ে আছে, হয়তো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা সম্পর্কে ভাবছে। সায়ন রায় বলে উঠলেন, কি এত ভাবছেন ইন্দ্রবাবু? অপরাধীরা তো জেনেই গেছে তাদের পেছনে পুলিশ লেগেছে, তাই হয়তো আমাদের এম্বারাস্ট করছে। ইন্দ্রদা বললেন, কি বললেন রায়বাবু? আপনি একটু বেশি থটফুল হয়ে যাচ্ছেন। আমি বলছি যে অপরাধীরা কি জানে না ভেবেছেন আমরা এখানে কি কারণে এসেছি? ও, তার মানে ছদ্মবেশ। তবে আমি ভাবছি একটা অসম্ভব ব্যাপার সম্পর্কে, আর একটা সন্দেহের ঝিলিক। আমি তখন দেখলাম ভজহরি চাটুর্যের তোবড়ানো গাল দুটো আরও চুপসে গেছে। ইন্সপেক্টরের দৃষ্টিও ওনার দিকে। উনি বলে উঠলেন, এই দেখুন দেখুন, আমি মানে ভজহরি চাটুর্যে মানে মাই 14 পুরুষ, আত্মা মানে প্রেত, ভূত মানে বিশ্বাসী, মানে ইংরেজিতে যাকে বলে মানে ঘোস্ট। আমি বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় এইসব ভূতের প্লে। আপনারা তদন্ত করুন, যা খুশি করুন, তবে প্লিজ আমার হাউসকে ভূতের হাউস করে দেবেন না আপনারা। ইন্দ্রদা হঠাৎ প্রসঙ্গ বদলে হাসতে হাসতে বললেন, ইন্সপেক্টর রায়, আপনি তো মশাই পুলিশের লোক, তা আপনি জ্যোতিষেও বিশ্বাস করেন দেখছি। আসলে আমিও লক্ষ্য করেছিলাম সায়ন রায় ডান হাতে 4টা আঙুলেই আংটি পরেছেন, যেখানে ইন্দ্রদার মতো মানুষ এই জ্যোতিষশাস্ত্রটির ঘোর বিরোধী। সেখানে এই প্রশ্নটা করা অমূলক নয়। তবে ইন্দ্রদাকে এর আগেও দেখেছি চিন্তার মুহূর্তগুলোতে ও যেমন প্রসঙ্গ বদলে সবাইকে অন্যদিকে কনসেন্ট্রেট করাতে চায়। আগামীকাল সকালে ডাক বাংলো যাওয়ার কথা। ইন্সপেক্টর রায় সমস্ত কথা বলে উঠলেন। ভজহরিবাবু উঠতে যাচ্ছিলেন, ইন্দ্রদাই ওনাকে বসতে বলল। আচ্ছা ভজহরিবাবু, আপনি ওই পরিত্যক্ত বাংলোটা সম্পর্কে যদি কিছু জানেন তাহলে কাইন্ডলি একটু বলুন, তাতে আমাদের ইনভেস্টিগেশনের সুবিধে হবে। হ্যাঁ, আমি মানে ওই সত্যি বাড়িটা ভুতুড়ে ইন্দ্রজিৎ বাবু,
এটা যদিও আমার হিয়ার করা কথা, নিজে ওদিকে কখনো ফুট ফেলিনি। মানে আমাদের গ্রামের একটা ওল্ড ম্যান আছে, আই হিয়ার ওই হাউসে নাকি গুপ্তধন আছে। মানে ওরা 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 নাকি গুপ্তধন আগলে রাখে। কারা? রাম 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 রাম, মানে ওদের নেম মুখে আনতে নেই। আপনি কি গো? মানে ওই ওল্ড ম্যান, মানে ওই ভোলা বাবার কাছে। ভোলা বাবা? ইয়েস, ওনার নেম। কালকে আপনাদের নিয়ে যাব। এখন আমি গো ওদিকে কুক কত দূর দেখে আসি, হাতে খেতে হবে তো নাকি? উনি চলে যাওয়ার পর ইন্দ্রদাকে বললাম, ওনার কথায় কিছু বুঝলে? বুঝতে পারছি, তবে একটু একটু। কতটা সত্যি ভাবা দুঃসাধ্য। ছোট ছোট ক্লুগুলো মাথার সামনে ভিড় করছে। দেখি কাল বাংলোটায় ঘুরে আসি, যদি কিছু সন্ধান পাই। আচ্ছা সৌম্য, তোর কি মনে হয় এমন এক ভুতুড়ে প্ল্যান কারো কি একার? না, হয়তো অনেকজনেরই হাত আছে, কিন্তু মোটিভ একটাই। কিন্তু সোমু, আমার মনে হয় রাতের ওই মায়াকাণ্ডের মূল পাণ্ডা একজনই। কে সে? দীপেন গাঙ্গুলি। দীপেন গাঙ্গুলি? হ্যাঁ, আমার নাম দীপেন গাঙ্গুলি। অর্থাৎ পরের দিন সকালবেলার ঘটনা আপনাদের সামনে বলি। আমাদের সামনে ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছে ভজহরিবাবু, ইন্সপেক্টর রায়, আর একজন মাঝবয়সী ভদ্রলোক, চোখে হালকা পাওয়ারের চশমা, মুখে বিষণ্ণ হাসি, আর চোখের মণি দুটোর পেছনে চাপা অঙ্গার ধিকি ধিকি করে জ্বলছে। ইন্দ্রদার জিজ্ঞাসাতে উনি ওনার নাম বললেন, দীপেন গাঙ্গুলি। দীপেনবাবু বললেন, আপনি তো কয়েকদিন আগে তিলপুরে মার্ডার কেসের সমাধান করতে গিয়েছিলেন। এখানে এসেছেন শুনলাম ইন্সপেক্টর রায়ের মুখে, তাই আপনার সাথে দেখা করতে চলে এলাম। এখানে সন্ধিগড়ে জঙ্গলের বাংলোটা নিয়ে তদন্ত করবেন শুনলাম। ইউ আর রাইট দীপেনবাবু, কিন্তু শুনলেন কোথায়? ভদ্রলোক চশমাটা একটু নামিয়ে বললেন, বাতাসেরও কান আছে মশাই। আপনার বাড়িটা কোথায়? আমি এখানে থাকি না, মাঝে মাঝে আসি। দক্ষিণ পাড়ায় আমার এক আত্মীয়ের বাড়িতে থাকি। দমদমে আমার অফিস। আমিও এরকম আর কি। ঠিক আছে, এখন তাহলে উঠি, পরে দেখা হবে। জানি আপনাদের সময় কতটা মূল্যবান। দীপেনবাবু বেরোনোর কিছুক্ষণ পরেই আমরা ভোলা বাবার কাছে যাব বলে ঠিক করলাম। ভজহরিবাবু কাছের রাস্তা ডাইরেকশনটা জেনে নিলাম। রোদটা এখন স্পষ্ট নয়, প্রকাণ্ড নীলাকাশে ছোট ছোট পাখির কিচির মিচির। কোথাও মোরগ ডাকছিল। ধীরে ধীরে বাতাসে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শহুরে জীবনের মনোটনি কাটাতে গ্রামটা সত্যিই পারফেক্ট। একপাল কুকুর কুণ্ডলি পাকিয়ে রাস্তার মধ্যে শুয়ে আছে। দু তিনটে কাক ডিঙি মেরে ওদের টহল দিচ্ছে। একদল ছেলে পুকুরে উন্মত্তভাবে স্নান করে চলেছে। ফুটি ফাটা জং ধরা পুরনো টিন, ভাঙা টালি বা খড়ের চালের অগুন্তি বাড়িঘর। বেশিরভাগ লোককে দেখছি এখানে খালি গায়ে। আমাদের দেখে সবার চোখে একটা অনন্ত কৌতূহল। হতদরিদ্র মানুষের বাসার মাঝে কোথাও কোথাও জেগে উঠেছে একটা দুটো পাকা বাড়িওয়ালা ভদ্র সমাজ। এদের দুর্দশা দেখে অন্তর্নিহিত একটা আক্ষেপ বুকের ভেতরে চিনচিন করে ওঠে। পরে অবশ্য ইন্দ্রদা বলেছিল, কলকাতার খোলা আকাশের নিচে বর্ষায় ভিজে, হিম ঋতুর অসহ্য চিন্তায় কুঁকড়ে যারা অবধারিত মৃত্যুর দিন গোনে, তাদের তুলনায় এদের অবস্থাটা অনেক সচ্ছল। আমরা আমাদের গন্তব্যে এলাম। জায়গাটা ঘন ঝোপঝাড়ে ভর্তি, আর উঁচু উঁচু প্রাচীন বৃক্ষে ঢাকা। একটাই মাত্র টালির চাল আর কাঁচা বাঁশের বেড়ার লম্বা ঘর উঠেছে। অনেকটা দূরে একটা নদীর হালকা নীল রেখা অনুভব করা যায়। ওই দিক থেকে 20-21 বছরের এক গ্রাম্য মেয়েকে কলসি নিয়ে আসতে দেখলাম।
আমাদের দিকেই আসছে। বাতাসে চুলগুলো উড়ে মুখে নেমে আসছিল। সৌন্দর্য যেন শরীরের ওপরে রোলার চালিয়ে দিয়েছে। মেয়েটির পরনে আলখাল্লার মতো একটা ছেঁড়া সালোয়ার, এক হাতে এলোমেলো কেশগুচ্ছ কানের পাশে সরিয়ে রেখে নিয়ে মেয়েটি আমাদের উদ্দেশ্যে বলল, আপনারা কাউকে খুঁজছেন? ইন্দ্রদা অবাক বিস্ময়ে যুবতীর মুখের দিকে চেয়ে আছে। হয়তো মনে মনে ওর একটা চাক্ষুষ জরিপ সেরে নিচ্ছে। সায়ন রায় বলে উঠলেন, ভোলা বাবা বলে কি এখানে কেউ থাকে? হ্যাঁ, আসুন আপনারা। মেয়েটির সাথে আমরা 3 জন টালির ঘরে এলাম। খুব সাধারণ পরিবার। কাঠের একটা তক্ত বসে শুয়েছিলেন ভোলা বাবা, সর্বাঙ্গ সাদা চাদরে ঢাকা, চুল দাড়ি সব সাদা, এমনকি ভ্রু ও পাতার লোমগুলোও পর্যন্ত সাদা হয়ে গেছে। বোঝাই যাচ্ছে বয়সের ঝড়ঝাপটায় শয্যাশায়ী হয়ে পড়েছেন। বাবা, তোমার সাথে কয়েকজন ভদ্রলোক দেখা করতে এসেছেন। আমরা সিআইডি কলকাতা থেকে এসেছি। আপনাদের সন্ধিগড় জঙ্গলের ওই ডাক বাংলোটা সম্পর্কে আপনি যদি বেশি কিছু আলোকপাত করেন। কেন টেনে আনছেন ওই যন্ত্রণাদীর্ণ কান্না ভেজা অতীত? ওদের ধরা যায় না। মৃত্যুর শীতল কোলে ওরা ঘুমিয়ে পড়েছে, ওদের জাগানো ঠিক নয়। ভোলা বাবা এইসব কথাগুলো বলছিল আমাদেরকে। অর্থগুলো ধোঁয়াটে মনে হয়, কিন্তু কেমন যেন দার্শনিকের মন্তব্যের মতো শোনায়। মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে গেছি বৃদ্ধের সজীব ও সতেজ চোখের তারা দুটার উপর দৃষ্টিপাত করে। ইতিমধ্যেই মেয়েটি আমাদের জন্য লেবুর শরবত করে নিয়ে এলো। সায়ন রায় একটু ইতস্তত করছিলেন। বৃদ্ধ বললেন, আরে খান খান, বিষ মেশানো নেই এই শরবতে। জানি আপনাদের মন সবসময় ওই সন্দেহপ্রবণ। এ হলো আমার মেয়ে নয়ন। আমি আর নয়ন এখানেই থাকি। মনে মনে ভাবলাম, কে বলে এরা গ্রাম্য, অশিক্ষিত। নয়নের পরনে থাকতে পারে মরচে রঙের জীর্ণ সালোয়ার, কিন্তু এমন সুমার্জিত অতিথি পরায়ণতা কতজনেরই বা আছে? আমরা শুধু জানতে চাই ওই ডাক বাংলোটাতে আগে কারা থাকত। ইন্দ্রদা এটা ভোলা বাবাকে জিজ্ঞাসা করল। দেখুন, বলতে আমার কোনো আপত্তি নেই, তবে ওদের কথা বললে ওরা অসন্তুষ্ট হয়। আমি আর কদিন থাকব, কিন্তু ভয় হয় এই নয়নের জন্য। আমি চলে যাওয়ার পর ওর কি হবে? যারা ওই ডাক বাংলো নিয়ে বেশি মাতামাতি করেছে তাদের অবস্থা তো আপনাদের অজানা নয়। কৌতূহলবশত আমি তখন ভোলা বাবাকে জিজ্ঞাসা করেই ফেললাম, আপনি কি হাঁটাচলা করতে পারেন? বৃদ্ধ বলে উঠল, গত 2 মাস থেকে আমি শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারি না। আমি চলে গেলে এর যে কি হবে। যাক, শুনুন, এই বাংলো বাড়িটা কমপক্ষে 50-60 বছরের পুরনো। এই বাড়িতে থাকতো স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে একটা পরিবার, যাদের প্রচুর ধনসম্পদ ছিল। আজও অনেকে মনে করে ওই বাংলোটার কোথাও না কোথাও গুপ্তধন আছে। 2-1 জন যারা কৌতূহলে ওই বাড়িতে ঢুকেছে, তাদের কি অবস্থা হয়েছে তা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, তাই আপনারাও সাবধান। যাই হোক, তারপরে একদিন রাতে ওই বাড়িতে ডাকাত হামলা করে। পরিবারের সবাই ডাকাতের হাতে নিহত হয়। ওই বাড়ির চাকর পালিয়ে যায়, কিন্তু বেশি দূর যেতে পারেনি। ডাকাতদের ধারালো বর্ষায় ওর পেট এফোড় ওফোড় হয়ে যায়। চাকরটার নাম কি ছিল আপনার মনে আছে? বৃদ্ধ বলে উঠল, হ্যাঁ, রামনাথ। বিস্মিত হতবিহল হয়ে আমি কয়েক মুহূর্তের মধ্যে চিন্তা করতে লাগলাম, তবে সেই রাতে কে আমাদের আশ্রয় দিয়েছিল? রামনাথ। ইন্সপেক্টর বললেন, আচ্ছা তারপর? ডাকাতরা সব লুট করে নিয়ে যায়।
কিন্তু শুনেছি গুপ্তধন নাকি আজও অজানা, আজও অশরীরী সেই পরিবারে গুপ্তধন আগলে চলেছে। যারা ওই বাড়িতে ঢুকেছে আজ পর্যন্ত তাদের মধ্যে একজনই শুধুমাত্র বেঁচে আছে। কে সে? গ্রামের প্রধান ত্রিলোকনাথ মুখুজ্জে। ওনার ঘরটা কোথায়? ইন্সপেক্টর বলে উঠল, আমার জানা আছে। ভোলা বাবা আবার বলতে শুরু করলেন, ওই ত্রিলোকবাবুর মুখেই শুনেছি। উনি এক রাতে ওনার এক বন্ধুর সাথে ওই ডাকবাংলোয় ঢোকেন। দেখতে পান ভয়ঙ্কর ছায়া, শুনতে পান আবছা আধো আধো স্বরে একটা ছড়া। উনি নাকি বলছেন ওটাই ওই গুপ্তধনের ছক, কিন্তু পরে আর কোনোদিন ওই ব্যাপারে মাথা ঘামাননি। অশেষ ধন্যবাদ আপনার এই মূল্যবান তথ্যের জন্য। এটা বলে ইন্দ্রদা ওঠার চেষ্টা করল। ভোলা বাবা তখন মৃদু হাসলেন। আপনারা তদন্ত করেন চিহ্ন বা ক্লু দেখে, এখানে আমার তথ্যের মূল্য কোথায়? কি বলেন ইন্সপেক্টর রায়? সবাই হেসে উঠল, আমি হাসলাম না। একটা সন্দেহের পালক কেমন জানি মনে সুড়সুড়ি দিচ্ছিল। কতটা সত্যি তা জানি না। আমরা ওখান থেকে বেরিয়ে এসে ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। ওখান থেকে ইন্সপেক্টরের জিপটা নিয়ে ডাক বাংলোয় যাব। ইন্দ্রদা আমাকে আস্তে আস্তে বলল, কিছু দেখলি? শুধু দেখলাম না, শুনলাম। তার মানে কিছু কি ক্যাচ করতে পেরেছিস? হ্যাঁ, মানে আমরা ওই পন্ডের একটা টাটকা ফিশ ক্যাচ করেছি। ইন্সপেক্টর রায়, আপনিও রাতে এখানে খাবেন। আমার মানে যে কি লাগ সে বলে বোঝাতে পারবো না। ঘরে পৌঁছে দেখি কয়েকজন চাকর বাকর নিয়ে ভজহরিবাবু রান্নার তোড়জোড় চালাচ্ছেন। জিপটা নিয়ে আমরা তিনজন ডাক বাংলোর দিকে রওনা দিলাম। সায়ন রায় ড্রাইভ করছিল। উনি বললেন, এই ভজহরি লোকটাকে ঠিক বোঝা যাচ্ছে না, ওর কি এতই ভয় যে আমাদের সঙ্গে এলো না? ইন্দ্রদা কিছু একটা ভাবছিল। সায়ন রায় বলে উঠল, কিছু ভাবছেন? হ্যাঁ, একটা গুপ্তধনের ছক। এই দেখুন মিস্টার সান্যাল, গুপ্তধনের কথা জানি না, তবে একটার পর একটা যে খুন হয়ে যাচ্ছে এটার কিন্তু কিনারা হওয়া দরকার। আমি বহু জায়গায় ট্রান্সফার হয়েছি, এরকম কেস কিন্তু আগেই পাইনি। চোখ কান খোলা রেখে যা করার আমাদেরই করতে হবে। কিন্তু কান্না ভেজা ডাকবাংলো রাতের প্রথম পর্ব এখানে শেষ করলাম। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।